যে আপনারা বলেন আরেকটা গণ অভ্যুত্থান আমরা করব, বাংলাদেশে আগামী 100 বছরে আর কোনো গণ অভ্যুত্থান হবে না। বাংলাদেশের রাজনীতিতে গুম, বিচার বহির্ভূত হত্যা, হেফাজতে নিয়ে নির্যাতন করে মানুষকে মেরে ফেলা, বিরোধী দলের নেতাকর্মীদের নামে একটার পর একটা মিথ্যা মামলা দেয়া, তাদেরকে দিনের পর দিন কারাগারে বিনা বিচারে আটকে রাখা, তাদের কাউকে কাউকে তুলে নিয়ে গিয়ে রাতের অন্ধকারে পরিবারের কাছ থেকে তুলে নিয়ে গিয়ে হারিয়ে ফেলা, এই সংস্কৃতিগুলো যখন রাজনীতিতে আস্তে আস্তে প্রতিষ্ঠিত হতে শুরু করলো, তখন থেকেই কিন্তু মানুষের মনে এক ধরনের বিদ্রোহ, বিপ্লব, এক ধরনের প্রতিবাদ, ক্ষোভ, রাগ তৈরি হতে শুরু করলো। এবং তারই একটা চূড়ান্ত পরিণতি আমরা দেখলাম 2024-এর অগাস্ট মাসে। আমি যদি পাল্টা প্রশ্ন করি, গণ অভ্যুত্থানের 2 বছর পার না হতেই মানুষের মধ্যে এত হতাশা কেন? মানুষের মধ্যে এত কষ্ট কেন? মানুষের মধ্যে প্রতারিত হবার এই বোধটা কেন? এই প্রশ্ন যদি আমি পাল্টা করি, আমি যদি পাল্টা প্রশ্ন করি, এই 1.5 মাসের যে আন্দোলন আমরা দেখেছি, সেখানে আমরা প্রথম সারিতে যে নারীদেরকে দেখেছিলাম, তারা ধীরে ধীরে হারিয়ে গেল কেন? আমি যদি পাল্টা প্রশ্ন করি যে আমার টি শার্ট পরা বোনের সাথে যখন একেবারে মুখ কভার করা হিজাবি বোন পাশাপাশি দাঁড়িয়ে স্লোগান দিয়েছে, সেই পরিবেশটা আমরা অভ্যুত্থানের পরে রাখতে পারলাম না কেন? আমি যদি পাল্টা প্রশ্ন করি যে অভ্যুত্থানে আমরা মুক্তিযুদ্ধের গান দিয়ে, মুক্তিযুদ্ধের স্লোগান দিয়ে অভ্যুত্থানটাকে সফল করেছিলাম, অভ্যুত্থানের পরপরই একটার পর একটা মুক্তিযুদ্ধের মোরাল ভাঙলো কারা? এই প্রশ্নকে আমরা করতে পারি না? আমি যদি প্রশ্ন করি, আমি যদি জানতাম উগ্রবাদের এই ভয়াবহ উত্থান হবে গণ অভ্যুত্থানে, কয়জন জানতো রাস্তায়? আমরা যদি প্রশ্ন করি 71 আর 24-কে মুখোমুখি দাঁড় করানো হবে, কজন মানুষকে আপনারা পেতেন 24-এর সময় রাস্তায়? অর্থাৎ যে মুখোশটা পরে আপনারা এত শক্ত শব্দ কি ব্যবহার করব? অর্থাৎ যেই রূপটা দেখিয়ে 24-এর গণ অভ্যুত্থানে আপনারা সাধারণ মানুষ, গণমানুষ, যারা কোনো রাজনীতির দলের সঙ্গে কোনোভাবে যুক্ত নয়, তাদেরকে সম্পৃক্ত করতে পেরেছিলেন, গণ অভ্যুত্থানের পরে সেই মানুষগুলোকে কি আপনারা তাদের স্বপ্ন, তাদের যে আকাঙ্ক্ষা নিয়ে তারা রাস্তায় নেমেছিল, রক্ত দিয়েছিল, স্লোগান তুলেছিল, তাদের সেই আকাঙ্ক্ষা আপনারা পূরণ করতে পেরেছেন? এই প্রশ্ন যদি আমি করি, আমি যদি পাল্টা প্রশ্ন করি, কেন 24 গুটি কয় মানুষের হাতে বন্দী হয়ে গেল? আমি যদি প্রশ্ন করি 24-এর আগে যারা যারা নিজেদের স্বীকারোক্তি দিয়ে বলেছে যে হলে একটু জায়গা পাওয়ার জন্য, কারণ আমি দরিদ্র পরিবারের সন্তান, তারা কি করে 24-এর পর প্রাদতে করে ঘুরে বেড়ালো? তারা কি করে বলার সুযোগ পেল যে না, আমি তো টিউশনি করেই মাসে প্রায় কোটিখানেক টাকা উপার্জন করি? আমরা কি প্রতারিত হই নাই? আমরা তো প্রতারিত হয়েছি। দেখুন, আমাদের প্রতারণার ইতিহাসও কিন্তু দীর্ঘ। 47-এর দেশভাগের পরে যে পাকিস্তান তৈরি হলো, সেই পাকিস্তানে চরম বৈষম্য। পূর্ব পাকিস্তানের সঙ্গে একরকম আচরণ, পশ্চিম পাকিস্তানের সঙ্গে আরেক রকম আচরণ। হলো মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের পরপর সে মুক্তিযুদ্ধ চলে গেল এক বিশেষ শ্রেণীর, এক বিশেষ গোষ্ঠীর মানুষের হাতে। এই গণ আন্দোলন, এই গণযুদ্ধ, জনযুদ্ধ পরিণত হলো একটা বিশেষ দলের রাজনীতির সিঁড়ি হিসেবে। আমাদের 90-এর গণ অভ্যুত্থান হলো, আমাদের 3 জোটের রূপরেখা তৈরি হলো, আবারও দলগুলো বিভক্ত হয়ে গেল যার যার নিজস্ব ক্ষমতার স্বার্থে। সুতরাং প্রতারণার ইতিহাস আমাদের নতুন নয়। আমাদের দেশের সাধারণ মানুষ বারবার রক্ত দিয়েছে এবং প্রতারিত হয়েছে। আমি যদি পাল্টা প্রশ্ন করি, যত সহজে আপনারা বলেন আরেকটা গণ অভ্যুত্থান আমরা করব, বাংলাদেশে আগামী 100 বছরে আর কোনো গণ অভ্যুত্থান হবে না। কারণ গণ অভ্যুত্থানের যে স্বপ্ন ছিল 24-এ, শেষবারের মতো মানুষ তার জীবনও বাজি রেখেছিল। তারপরে যখন দেখলো এটা গুটি কয় মানুষের নিজস্ব সম্পত্তি, এটা বাংলাদেশে
উগ্রবাদের নতুন উত্থান এবং অদ্ভুতভাবে কিছু নাই থেকে শত কোটি টাকার মালিক হয়ে যাওয়ার একটা প্রকল্প, তখন স্বাভাবিকভাবেই গণমানুষ হাজার বার, লক্ষ বার, কোটি বার আবার চিন্তা করবে এরকম গণ অভ্যুত্থানে যাওয়ার জন্য।